নমস্কার, আমরা গল্পকথক। আজ আমরা পেশ করতে চলেছি স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দ্য লস্ট ওয়ার্ল্ড অবলম্বনে হারানো জগৎ গল্পের দ্বিতীয় পর্ব। আগের পর্বে আপনারা শুনেছেন সাংবাদিক ম্যালনকে তার পছন্দের নারী গ্ল্যাডিস শর্ত দেয় যে বিখ্যাত হওয়ার মতো কোনো দুঃসাহসিক কাজ করলে তবেই সে ম্যালনকে বিয়ে করতে পারে। তাই তেমন সুযোগের সন্ধানে ম্যালন যায় সম্পাদক ম্যাকারডলের কাছে। ম্যাকারডলের পরামর্শে ম্যালন গিয়ে হাজির হয় খ্যাপাটে বিজ্ঞানী প্রফেসর চ্যালেঞ্জারের বাড়িতে। চ্যালেঞ্জারের দক্ষিণ আমেরিকা অভিযানে আদেও কি কিছু আবিষ্কৃত হয়েছিল? রীতিমতো একটা মারপিটের পর চ্যালেঞ্জার নিমরাজি হন। বলতে শুরু করেন 2 বছর আগে তার দক্ষিণ আমেরিকা অভিযানের কাহিনী, যেখানে তিনি ঘটনাচক্রে পেয়েছিলেন এক মৃত শিল্পীর স্কেচ বই। সেটা নিয়ে খুব উত্তেজিত তিনি। কি আছে সেই স্কেচ বইয়ে? আসুন, প্রফেসরের পড়ার ঘরে কান পাতি। কি হলো তারপর? এই খাতাটা তোমায় দিচ্ছি, এক এক করে পাতা উল্টে দেখো। একটা সিগার ধরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার মুখের ভাব লক্ষ্য করতে লাগলেন প্রফেসর। বেশ আশ্চর্য কিছু দেখতে পাবো এই আশা নিয়ে খাতাটা খুললাম আমি। তবে সেটা কি ধরনের চমক হতে পারে তার কোনো ধারণাই ছিল না আমার। প্রথম পাতা দেখে নিরাশ হলাম। একটা খুব মোটা মানুষের ছবি আঁকা রয়েছে, নিচে লেখা সেইল বোটের জিমি কলভার। পরের কয়েক পাতায় ছোট ছোট স্কেচে দেখানো হয়েছে ইন্ডিয়ানদের কিছু আচার অনুষ্ঠান, আরও কয়েকটা বিভিন্ন বিষয়ের ছবি, আর সেগুলোর নামের পর 2 পাতা ভরা বিদঘুটে চেহারার লম্বা নাকওয়ালা টিকটিকি জাতীয় এক জন্তুর স্কেচ। বুঝতে না পেরে আমি প্রফেসরকে জিজ্ঞাসা করলাম, স্যার এগুলো নিশ্চয়ই কুমির? অ্যালিগেটর? দক্ষিণ আমেরিকায় কুমির নেই। না, আমি বলছিলাম যে আমি তো এগুলোর মধ্যে আশ্চর্য কিছুই দেখছি না। আপনার কথা থেকে অন্যরকম ধারণা হয়েছিল আমার। চ্যালেঞ্জার হেসে বললেন, পরের পৃষ্ঠাটা দেখো। দেখলাম, কিন্তু সন্তুষ্ট হতে পারলাম না। পুরো পাতা জুড়ে একটা ভূদৃশ্য আঁকা রয়েছে, কিছু কিছু রঙের ব্যবহারও করা হয়েছে। মুক্ত আকাশের নিচে যারা ছবি আঁকেন তারাই এ ধরনের খসড়া করেন, পরে খুঁটিনাটি অংশগুলো দিয়ে দেন। দূরে হালকা সবুজ গাছ, প্রান্তরটা ক্রমে উপরের দিকে উঠে গিয়ে একটা খাড়া পাহাড়ের নিচে শেষ হয়েছে। গাঢ় লাল রঙের পাহাড়, অনেকটা ব্যাসল্ট পাথরের সারির মতো, ঠিক পাঁজরের হাড়ের মতো যেন দেখা যাচ্ছে। উঁচু দেওয়ালের মতো টানা দুদিকে সম্প্রসারিত হয়েছে পাহাড়টা। এক জায়গায় ঠিক পিরামিডের মতো উঁচু হয়ে রয়েছে একটা পাথর। বিরাট একটা গাছ মুকুটের মতো শোভা পাচ্ছে পিরামিডের মাথায়। মনে হচ্ছে আশেপাশের খাড়া এবড়ো খেবড়ো মূল পাহাড় শ্রেণী থেকে একটা ফাটল ওটাকে বিচ্ছিন্ন করে রেখেছে। তার পরের পাতায় একই জায়গায় আর একটা স্কেচ, তবে অনেক কাছ থেকে আঁকা। এখানে অনেক খুঁটিনাটি পরিষ্কার দেখা যাচ্ছে। কি বুঝছো? গড়নটা অসামান্য সন্দেহ নেই, তবে ভূতত্ত্ববিদ্যায় আমার জ্ঞান সীমিত। মনে সাড়া জাগবার মতো কিছু তো দেখছি না। অপূর্ব, অসামান্য, অবিশ্বাস্য। আরে পৃথিবীর কেউ কোনোদিন স্বপ্নেও ভাবেনি যে এমনটা সম্ভব। পরেরটা দেখো, পরেরটা দেখো। তারপর পাতা উল্টাতেই নিজের অজান্তেই বিস্ময় একটা শব্দ অস্ফুটে বেরিয়ে এলো আমার মুখ থেকে। সমস্ত পাতা জুড়ে আঁকা একটা ছবি। এমন অদ্ভুত জীব আমি জীবনে দেখিনি। মাথাটা মুরগির মতো, দেহ বিরাট আকায় গিরগিটির, লেজের উপর সারি সারি গজালের মতো কাঁটা,
বাঁকা পিঠের উপর ফালি ফালি ঝালর। মনে হয় ডজন খানেক মুরগির ঝুঁটি যেন সারি বেঁধে পরপর বসানো রয়েছে। আর জন্তুটার সামনে দাঁড়িয়ে রয়েছে মানুষের মতো আকৃতির ছোট্ট এক বামন। বিস্ময়ের সাথে চেয়ে দেখছে লোকটা। কি বুঝছো? বিরাট বিশাল একটা দানব। এমন একটা ছবি তিনি কেন আঁকলেন? সম্ভবত মদের মাত্রা বেশি হয়ে গিয়েছিল, আমি জবাব দিলাম। ও, এর চেয়ে ভালো কোনো কারণ খুঁজে পেলে না তুমি? ক্ষুব্ধ হলেন প্রফেসর। তা আপনার ব্যাখ্যা কি স্যার? সুস্পষ্টভাবেই বোঝা যাচ্ছে ওই জন্তুটা জীবন্ত, এবং জীবন্ত অবস্থাতেই ছবিটা এঁকেছেন শিল্পী। হেসেই ফেলতাম আমি, কিন্তু প্রফেসরের সঙ্গে দেখা হওয়ার সেই প্রথম তুমুল কাণ্ডটা মনে করে হাসতে সাহস হলো না। আমি ব্যঙ্গের সুরে বললাম, সন্দেহ নেই, কোনোই সন্দেহ নেই, কিন্তু ওই ছোট্ট মানুষটা আমাকে ধোঁকা লাগিয়ে দিচ্ছে। লোকটা যদি ইন্ডিয়ান হতো তাহলে বলা যেত যে সে পিগমি, কিন্তু দেখে মনে হচ্ছে সান হ্যাট পরা একজন ইউরোপীয়। নাক দিয়ে খ্যাপা মহিষের মতো আওয়াজ করলেন প্রফেসর। বললেন, সত্যি সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি। অদ্ভুত ঘুম ধরা মগজ তো। তোমার মগজের নিষ্ক্রিয়তা সম্বন্ধে আমি নিশ্চিত হয়ে যাচ্ছি একেবারে। চমৎকার। তার কথা এমনই অযৌক্তিক আর হাস্যকর যে রাখতেও পারলাম না আমি। আর চ্যালেঞ্জারের মতো লোকের উপর রাগ করতে হলে সবসময় কেবল রেগেই থাকতে হবে। ক্লান্ত হাসি হাসলাম আমি। আমার মনে হয় লোকটাকে বেশ ছোটই দেখাচ্ছে। এই যে দেখো, সজোরে বললেন চ্যালেঞ্জার। সামনে ঝুঁকে পড়ে তার মোটা রোমশ আঙুল রাখলেন ছবির ওপর। ওই জন্তুটার পিছনে এই গাছটা দেখেছো? হয়তো ভেবেছিলে যে ওটা ড্যান্ডিলায়ন কিংবা ব্রাসেল স্পাউট, তাই না? জেনে রাখো, ওটা একটা আইভরি পাম। প্রায় 50-60 ফুট পর্যন্ত হয় লম্বায়। তুমি বুঝছো না কেন যে মানুষটার ছবি এখানে আঁকার একটা উদ্দেশ্য আছে? তিনি কিছুতেই দানবটার সামনে ওইভাবে দাঁড়িয়ে থাকতে সাহস পেতেন না। প্রাণের ভয় সকলেরই আছে। নিজেই নিজের স্কেচ করেছেন মাপের মাত্রা বা স্কেল বোঝাবার জন্য। 5 ফুট মতো ছিলেন তিনি লম্বায়। পিছনের গাছগুলো 10 গুণ, অর্থাৎ 50 ফুট উঁচু। সর্বনাশ! আমি চেঁচিয়ে উঠলাম। তার মানে আপনার মতে জন্তুটা, মানে আমাদের এই চ্যারিং ক্রস স্টেশনেও ওটার খাঁচার জায়গা হবে না? একটু অতিরঞ্জন হয়ে থাকতে পারে, কিন্তু জন্তুটা অবশ্যই প্রাপ্তবয়স্ক। কিন্তু একটা স্কেচ দেখে নিশ্চয়ই মানুষের এতদিনের অভিজ্ঞতা সব মিথ্যে বলে বাতিল করে দেওয়া যায় না। আমি তাড়াতাড়ি বাকি পাতাগুলো উল্টে দেখলাম। আর কোনো ছবি নেই খাতায়। একজন আমেরিকান শিল্পীর একটা ছবি দেখেই আপনার মতো বিখ্যাত বিজ্ঞানীর এমন একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসা কি ঠিক হচ্ছে? কে জানে, সে শিল্পী হয়তো কোনো মাদকের প্রভাবে কিংবা জ্বরের ঘোরে কিংবা মনের নিছক উদ্ভট কল্পনার বশে এই ছবিটা এঁকেছে। একটা জবাব দেওয়ার জন্য একটা বই হাতে তুলে নিলেন চ্যালেঞ্জার। এই বইটা আমারই এক গুণী বন্ধু বিজ্ঞানী রে ল্যাঙ্কাস্টারের লেখা। এখানে একটা ছবি আছে। হ্যাঁ, এই যে ছবির নিচে লেখা ডাইনোসর স্ট্রিগোসরাসের সম্ভাব্য আকৃতি, যার একটা পিছনের পা 2 মানুষের সমান। দেখো এই যে ছবি। সেই খোলা বইটা আমার দিকে বাড়িয়ে দিলেন। দেখে চমকে উঠলাম আমি। অদ্ভুত মিল রয়েছে এই ছবিটার সাথে স্কেচটার। আশ্চর্য মিল ছবি দুটোর মধ্যে। সত্যি লক্ষণীয় বিষয়। কিন্তু তবু তুমি স্বীকার করবে না যে এটা সত্য? এটা ঘটনাচক্রে হতে পারে, বা শিল্পী হয়তো এই ছবিটাই কোনোদিন দেখেছিলেন। হয়তো ছবিটা তার মনে গেঁথে গিয়েছিল, পরে ঘোরের বশে আবার সেটাকে এঁকে ফেলেছেন। ভালো কথা। এই প্রসঙ্গ তাহলে এই পর্যন্তই থাকুক। এবার আমি এই হাড়টা একটু পরীক্ষা করে দেখতে অনুরোধ করব তোমাকে।
বলো, এটা কিসের হাড়? সতর্কতার সাথে পরীক্ষা করলাম আমি হাড়টা। প্রায় ভুলে যাওয়া স্মৃতি মনে আনবার চেষ্টা করলাম। মানুষের, মানে স্বাস্থ্যবান যে কোনো মানুষের কণ্ঠার হাড় হতে পারে এটা, আমি আন্দাজে বললাম। একটু বিরক্তির সাথেই হাত নেড়ে আমার কথা উড়িয়ে দিলেন প্রফেসর। মানুষের কণ্ঠার হাড় বাঁকা হয়, এটা সিধে। আর এই খাঁজটা দেখে বোঝা যায় একটা মজবুত পেশি ছিল এখানে। কণ্ঠার হাড়ে এরকম খাঁজ থাকে না। তাহলে আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি যে এটা কি আমি জানি না। লজ্জার কিছু নেই তোমার। দক্ষিণ কেনসিংটনের সমস্ত লোককে ডাকলেও হয়তো তাদের কেউ কিছুই বলতে পারবে না। ওষুধের বাক্সের ভিতর থেকে একটা ছোট্ট হাড় বের করলেন চ্যালেঞ্জার। মটরশুঁটির চেয়ে সামান্য বড় হবে। আমার হাতে দিয়ে বললেন, প্রফেসর, এখন যেটা তোমার হাতে দিলাম সেটাও ওই একই ধরনের হাড়। আর ওই বড় হাড়টা যে ফসিল নয়, তা ওই শুকিয়ে যাওয়া অংশ দেখেই বোঝা যায়। হাতির হাড় এমন? যন্ত্রণায় মুখ বিকৃত হয়ে গেল প্রফেসরের। না, দক্ষিণ আমেরিকায় হাতি আছে এমন কথা বলো না, লোকে হাসবে। হাতি না হোক, দক্ষিণ আমেরিকার কোনো বড় জন্তু হতে পারে, টাপির বা অন্য কিছু। দেখো, আমার যে কাজ তা আমি ভালো বুঝি। ওটা টাপির বা অন্য কোনো জন্তুর হাড় নয়। ওটা বিরাট শক্তিশালী আর ভয়ঙ্কর কোনো জন্তুর হাড়। জীববিজ্ঞানের রেকর্ডভুক্ত না হলেও এই জন্তু আজও পৃথিবীর বুকেই বেঁচে আছে। কি বিশ্বাস হচ্ছে না? পুরোপুরি বিশ্বাস না হলেও ব্যাপারটা অবশ্যই আমার মনোযোগ আকর্ষণ করছে। তাহলে হতাশ হওয়ার কারণ নেই। তোমার মধ্যে যুক্তি আছে, কাজেই কোনো না কোনো সময়ে তুমি নিশ্চয়ই বুঝবে। এবার বাকিটা বলছি। এই ঘটনার পরে আমার পক্ষেও আর বিস্তারিত না জেনে ফেরত আসা অসম্ভব হয়ে পড়ল। শিল্পী কোন দিক থেকে এসেছিলেন তার অনেক নিদর্শনই আমি পেলাম, তবে তার খুব একটা দরকার ছিল না। ভুতুড়ে এক জায়গায় একটা কথা প্রচলিত আছে ওখানকার উপজাতীয়দের মধ্যে, কুরুপুরি। নামটা নিশ্চয়ই শুনেছ? না তো। কুরুপুরি হচ্ছে জঙ্গলের ভূত। ওরা বিশ্বাস করে ওই ভূত খুবই সাংঘাতিক। ওর কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। কুরুপুরের আকৃতি বা প্রকৃতি সম্পর্কে কেউ কিছু বলতে পারে না, কিন্তু আমাজন এলাকার সব লোকই ওকে ভয় পায়। কুরুপুরি কোন দিকে থাকে সেটা তারা সবাই জানে। আমেরিকান শিল্পী এসেছিলেন সেই দিক থেকেই। ভয়াবহ কিছু একটা আছে ওদিকে, সেটা বুঝলাম, কিন্তু সেটা যে কি তা খুঁজে বের করাই আসল কর্তব্য হয়ে দাঁড়ালো। কি করলেন আপনি? ততক্ষণে আমার অবিশ্বাস দূর হয়ে গিয়েছে। এই লোকটির সত্যি আকর্ষণ ক্ষমতা আছে। আপনা আপনি একটা শ্রদ্ধা এসে যায় তার উপর। অনেক চেষ্টার পর কিছু স্থানীয় লোককে রাজি করালাম। ওরা তো প্রথমে ওই বিষয়ে কথা বলতেই নারাজ। তো আজ উপহার, শেষ পর্যন্ত এমনকি মারধরের ভয় দেখিয়ে রাজি করাতে হলো। দুজন গাইডকে রেখে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে, সব কিছু বলার দরকার নেই, কোন দিকে গেলাম তাও বলবো না, আমরা গিয়ে পৌঁছালাম এমন এক জায়গায় যেখানে হতভাগ্য মেপল হোয়াইট ছাড়া কেউ কোনোদিন যায়নি। এইটা দেখো। একটা হাফ প্লেট ছবি আমাকে এগিয়ে দিলেন প্রফেসর। ছবিটা অপরিষ্কার হওয়ার কারণ ফেরার পথে নৌকা উল্টে ফিল্ম প্লেটের কেসটা ভেঙে গিয়েছিল। প্রায় সব ছবিই নষ্ট হয়ে গেছে, এই একটাই কিছুটা এসেছে। কেউ কেউ বলছে এটা নাকি জাল ছবি। সে নিয়ে তর্ক করার মতো আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই। এই ছবিটা সত্যিই ঝাপসা। কোনো নির্দয় সমালোচক যদি এই ছবিকে জাল বলে থাকেন তবে খুব একটা দোষ দেওয়া যায় না তাকে। অনেকক্ষণ মনোযোগ দিয়ে ছবিটা দেখে বুঝলাম স্কেচে যে ছবিটা দেখেছি এটাও সেই একই জায়গার। মনে হচ্ছে শিল্পীর আঁকা জায়গারই ছবি এটা। ঠিকই ধরেছ তুমি। মেপলের তাঁবুর বেশ কিছু চিহ্ন আমি দেখেছি ওই পথে। এই ছবিটা দেখো এবার। আর একটা ছবি দিলেন তিনি আমার হাতে। একই ছবি, আরো কাছ থেকে তোলা।
সেই পিরামিডের মতো পাথরটা আর তার উপরের গাছটা স্পষ্ট চিনতে পারলাম আমি। বেশ উৎসাহের সঙ্গে বললাম, আর কোনো সন্দেহ নেই আমার। যাক, তবু কিছু অগ্রগতি হয়েছে। ছবির উপরের দিকটা দেখো, কিছু দেখতে পাচ্ছ? একটা বিরাট গাছ, আর গাছের উপর একটা বিশাল পাখি। একটা লেন্স আমার দিকে এগিয়ে দিলেন প্রফেসর। হ্যাঁ, একটা বিরাট পাখি বসে আছে ওই ডালে, মস্ত বড় ঠোঁট, মনে হয় একটা বড় পেলিক্যান। তোমার চোখ খারাপ, ওটা পেলিক্যান নয়, কোনো পাখিও নয়। গুলি করে মেরেছিলাম আমি ওকে, তার ওই একটি মাত্র প্রমাণই সঙ্গে করে আনতে পেরেছিলাম। ওটা আছে আপনার কাছে? যাক, শেষ পর্যন্ত একটা প্রমাণ পাওয়া যাবে। ছিল, এখন নেই। ওই যে নৌকা ডুবির কথা বলছি না, তাতে ওটা হারিয়েছি আমি। কেবল পাখার কিছু অংশ রয়ে গিয়েছিল আমার হাতে। এই যে এইটুকুই শুধু প্রমাণ। এই বলে উনি ওনার সামনে টেবিলের ড্রয়ার থেকে সেই ডানার টুকরো অংশটা বের করে আমার সামনে বিছিয়ে দিলেন। প্রায় 2 ফুট লম্বা, বাদুড়ের ডানার মতো। এত বড় বাদুড়? আমি বলে উঠলাম। বাদুড়ও নয়, কোনো পাখিও নয়। বলো তো কি ওটা? আমার বিদ্যের দৌড় শেষ, তাই সহজভাবে স্বীকার করলাম, জানি না স্যার। এই শুনে তিনি আবার বইটা হাতে তুলে নিলেন। তারপর বইয়ের পাতা উল্টে একটা ছবির দিকে আমার দৃষ্টি আকর্ষণ করলেন। বিশাল বড় একটা বিদঘুটে উড়ন্ত সরীসৃপ দানবের ছবি দেখালেন প্রফেসর। এই যে, এটা জুরাসিক যুগের ডাইমোফোডন বা টেরোড্যাকটিলের একটা চমৎকার ছবি। এর পরের পাতায় ডানার গড়নের ছবি আছে। নমুনাটা তার সাথে মিলিয়ে দেখো। মিলিয়ে দেখতে গিয়ে আমার সারা দেহ উত্তেজনায় শিরশির করে উঠল। হুবহু মিলে যাচ্ছে সব। না, আর কোনো সন্দেহই নেই আমার। তা আমি বললাম প্রফেসর চ্যালেঞ্জারকে। এবার তিনি তার সেই চেয়ারে হেলান দিয়ে স্মিত হাস্যে নিজের সাফল্য বেশ উপভোগ করতে লাগলেন। এত বিশাল কোনো প্রাণীর কথা আমি কোনোদিন শুনিনি। আপনি বিজ্ঞান জগতের কলম্বাস, এক হারানো পৃথিবী খুঁজে বের করেছেন। স্যার, আমি আপনাকে অবিশ্বাস করেছিলাম বলে ক্ষমা চাইছি। দেখুন, আমি সাংবাদিক মানুষ, সঠিক প্রমাণ দেখলে চিনতে আমার ভুল হয় না। যে কেউ এই প্রমাণে সন্তুষ্ট হতে বাধ্য। বেশ তৃপ্তির সাথে আর একটা সিগার ধরালেন প্রফেসর। স্যার, কি করলেন আপনি তারপর? তখন বর্ষাকাল, আমার রসদ ফুরিয়ে এসেছে। পাহাড়ের কিছু অংশ ঘুরে দেখলাম, কিন্তু উপরে ওঠার কোনো পথ খুঁজে পেলাম না। আর কোনো প্রাণী দেখেছিলেন? না, দেখিনি। তবে মালভূমির ওপর থেকে বিভিন্ন রকমের বিকট আওয়াজ শুনেছি। কিন্তু মেপল হোয়াইটের আঁকা ওই ছবিটা, ওটা তিনি কিভাবে আঁকলেন? মনে হয় সে ওপরে ওঠার কোনো পথ খুঁজে পেয়েছিল। সেখানে হয়তো ওই বিকট জন্তুর সে দেখা পায়। ওঠানামা যদি খুব শক্ত কাজ না হতো, তাহলে ওই জন্তুগুলো নেমে এসে আশেপাশের জায়গায় চষে বেড়াতো। কিন্তু ওরা উপরে গেল কিভাবে? এই প্রশ্নের কেবল একটাই সমাধান হতে পারে, আর সেটা কঠিন কিছু নয়। জানো নিশ্চয়ই দক্ষিণ আমেরিকাকে গ্রানাইট মহাদেশ বলা হয়। অনেক আগে কোনো এক সময়ে আগ্নেয়গিরির ঊর্ধ্বচাপে এর জন্ম। লক্ষ্য করেছ নিশ্চয়ই, পাহাড়ের পাথরগুলো ব্যাসল্ট অর্থাৎ আগ্নেয়শিলা। পুরো জায়গাটা প্রায় ইংল্যান্ডের সাসেক্সের সমান একটা চাকা। চাপের মুখে প্রাণী সহ উপরের দিকে উঠে গেছে। অকাট্য প্রমাণ আছে আপনার হাতে। আপনি কর্তৃপক্ষকে জানিয়ে দিন, ওরা লুফে নেবে। সরল মনে আমিও তাই ভেবেছিলাম, কিন্তু প্রতি পদে অবিশ্বাস, ঈর্ষা আর ওই নিরেট বুদ্ধির লোকগুলোর কাছ থেকে আমি কেবল বাধাই পেয়েছি, সহযোগিতা পাইনি। কিন্তু তাই বলে এত বড় আবিষ্কার আপনি এমন গোপন রাখতে পারেন না? আমার কথা যারা অবিশ্বাস করে, তাদের কাছে নাকি কান্না কাঁদতে যাওয়া
আমার স্বভাব বিরুদ্ধ। ওদের ব্যবহারে আমার ঘৃণা ধরে গেছে। তাই এমন অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও আমি চুপ করে রয়েছি। এই কারণেই সাংবাদিকরা জ্বালাতন করতে এলে আমি নিজেকে ঠিক সামলে রাখতে পারি না। এইবার নীরবে আমি আমার চোখের উপর হাত বুলালাম। রীতিমতো টন টন করছে। আমার স্ত্রী আমার ব্যবহারে বারবার আপত্তি জানিয়েছেন, কিন্তু আমার বিশ্বাস আমি যা করেছি যে কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষই তাই করতেন। একটা কার্ড বের করে আমার হাতে দিলেন প্রফেসর। আজ রাতে আমি তোমাকে একটা সম্মেলনে আসার জন্য নিমন্ত্রণ করছি। মিস্টার পার্সিভ্যাল ওয়ালড্রন, একজন প্রাণীতত্ত্ববিদ পণ্ডিত, রাত 8:30টায় যুগ এবং কালের ইতিহাস সম্বন্ধে বক্তৃতা দেবেন। সেখানে যাতে এই বিষয়ে আলোচনা হয় তার আপ্রাণ চেষ্টা করব আমি। আমি অবশ্যই আসবো। তুমি এলে খুশি হব। অন্তত এটুকু সান্ত্বনা থাকবে যে দর্শক মণ্ডলীতে আমার একজন বন্ধু তো আছে। তবে মনে থাকে যেন এই বিষয়ে এক অক্ষরও ছাপানো চলবে না। কিন্তু আমাদের বার্তা সম্পাদক মিস্টার ম্যাকার্ডল তো জানতে চাইবেন কি জানলাম আমি। তাকে যা খুশি বলতে পারো তুমি, কিন্তু আর কাউকে যদি আমাকে বিরক্ত করতে পাঠায় তবে ঘোড়ার চাবুক নিয়ে হাজির হব তার অফিসে। যেটুকু সময় তোমার জন্য বরাদ্দ করেছিলাম তার চেয়ে অনেক বেশি দিয়ে ফেলেছি। আমার সময় পৃথিবীর সবার জন্য, কারোর একার জন্য নয়। এখন যাও, আজ 8:30টায় সম্মেলনে দেখা হবে। হাত মিলিয়ে আমাকে বিদায় দিলেন প্রফেসর চ্যালেঞ্জার। চ্যালেঞ্জারের সাথে দেখা করতে এসে আগে শারীরিক ও পরে মানসিক নির্যাতন আমার সাংবাদিক সুলভ মনের জোরকে ভেঙে দিয়েছে। মাথা ব্যথা করছে, সেই সাথে একটা চিন্তা ক্রমাগত ঘুরপাক খাচ্ছে। প্রফেসরের কাহিনীটা সত্যি বাস্তব? একটা ট্যাক্সি নিয়ে সোজা গেলাম অফিসে। গিয়ে দেখি ম্যাকার্ডল রোজকার মতোই তার জায়গাটিতে বসে আছেন। তিনি আমাকে দেখেই জিজ্ঞাসা করলেন, কি খবর? চেহারা দেখে মনে হচ্ছে যুদ্ধ করে ফিরলেন। তবে একটা প্রফেসর মারধর করেনি তো? একটু মতবিরোধ দেখা দিয়েছিল প্রথমে। লোক বটে একটা। তা আপনি কি করলেন? না, পরে ভালো ব্যবহার করেছেন, বেশ গল্প করেছি আমরা, কিন্তু ছাপাবার মতো কিছুই বের করতে পারিনি আমি। একেবারে কিছুই পাননি তা বলবো না আমি। মেরে তো দেখি চোখে কালশিরা ফেলে দিয়েছে। এটা অবশ্যই ছাপার মতো খবর। মিস্টার ম্যালন, এইভাবে স্বেচ্ছাচারিতা চলতে দেওয়া যায় না। বর্ণনা দিন। আমি এমন হেডিং দেব যে পড়ে প্রফেসরের গায়ে ফুসকা পড়ে যাবে। প্রফেসর হামবরিয়া, কেমন হয় এই শিরোনাম? স্যার জন ম্যান্ডোভাল গ্যাগলিওস্ত্র, সব ঠগ আর রংবাজির ইতিহাস। কলমের বিষে জ্বলবে সে। দয়া করে লিখবেন না স্যার। কেন? কারণ আমার বিশ্বাস উনি জোচ্চোর নন। কি? তার মানে আপনি তার সেই বিকট জীবজন্তুর সব গল্প বিশ্বাস করেন? খুব বেশি কিছু পেয়েছেন বলে দাবি করেননি উনি। তবে আমার দৃঢ় বিশ্বাস নতুন একটা কিছুর আবিষ্কার করেছেন প্রফেসর। তাহলে আর দেরি করছেন কেন? লিখে ফেলুন। লিখতে পারলে খুশি হতাম, কিন্তু আমার কাছে যা বলেছেন প্রফেসর তা আমাকে বিশ্বাস করেই বলেছেন। শর্ত দিয়েছেন তার অনুমতি ছাড়া এক লাইনও লেখা চলবে না। আর আজ রাতে একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছেন, ওখানে তিনি এই বিষয়টি উত্থাপন করবেন। গভীর অবিশ্বাস ফুটে উঠল ম্যাকার্ডলের চেহারায়। ঠিক আছে মিস্টার ম্যালন, আজ রাতের অনুষ্ঠান তো গোপনীয় নয়। অন্য কাগজ হয়তো রিপোর্টার পাঠাবে না, কারণ ইতিমধ্যেই ওয়ালড্রনের ওপর বেশ কয়েকটা রিপোর্ট হয়েছে। কেউ জানবে না যে চ্যালেঞ্জার বক্তৃতা দেবেন। এবার কপাল ভালো থাকলে ভালো একটা একচেটিয়া খবর পাওয়া যেতে পারে। রাত 12টা পর্যন্ত প্রথম পৃষ্ঠায় জায়গা রাখবো আমি।
আপনার জন্যে। বেশ ব্যস্তভাবেই দিনটা কাটলো আমার। একটু সকাল সকালই টার্ভ হেনরির সাথে রাতের খাবার সেরে নিলাম। সকালবেলার ঘটনার কিছুটা বর্ণনা দিলাম ওকে। একটা অবিশ্বাসের হাসি হাসতে হাসতে পুরোটা শুনল সে। তারপর হাসির দমকে প্রায় ফেটে পড়ল। আমি প্রফেসর চ্যালেঞ্জারের কাহিনী বিশ্বাস করেছি বলেই সে হাসছিল। বন্ধু মেলন, বাস্তবে এমন ঘটনা ঘটে না। বিরাট কিছু আবিষ্কার করার পরেও কেউ এইভাবে প্রমাণ হারিয়ে ফেলে না। এটা কেবল উপন্যাসিকদের পক্ষেই সম্ভব। লোকটা চিড়িয়াখানা বাঁদরের মতো ছলচাতুরিতে ভরা, কাহিনীর পুরোটাই বানানো। কিন্তু সেই যে আমেরিকান শিল্পী, সেটাও কি গল্প? সেটাও গল্প। মেপেল হোয়াইট বলে কেউই না, কোনোদিন ছিলই না। তার স্কেচ বই দেখেছি। বলো চ্যালেঞ্জারের স্কেচ বই। তার মানে তুমি বলতে চাও চ্যালেঞ্জারই ওই ছবিটা এঁকেছেন? অবশ্যই, আর কে আঁকবেন? আর ফটোগুলো? তুমি তো নিজেই বলেছ একটি পাখি ছাড়া ছবিতে আর কিছুই ছিল না। পাখি নয়, ওটা টেরোড্যাকটিল। ওটা তো প্রফেসরের কথা। তোমার মাথায় টেরোডাক্টিল ঢুকিয়ে দিয়েছেন তিনি। হাড়গুলো সম্বন্ধে কি বলবে তুমি? প্রথম হাড়টা আইরিশ ঝোল মাংস থেকে নেওয়া, আর দ্বিতীয়টা নকল উপাদানের। যে কোনো চালাক লোকের পক্ষেই ছবি আর হাড় দুটোই নকল করা সহজ। আচ্ছা, আজ আমার সাথে ওনার সভায় যাবে তুমি? আমি জিজ্ঞেস করলাম। চিন্তিত দেখালো টার্ভ হেনরিকে। মোটেই জনপ্রিয় লোক নন এই চ্যালেঞ্জার। অনেকেরই রাগ আছে তার উপর। ডাক্তারি ছাত্ররা ওখানে উপস্থিত থাকলে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। এর মধ্যে যেতে চাই না আমি। অন্তত তার বক্তব্যটুকু বলার সুযোগ প্রফেসরকে দেওয়া উচিত। এমন করে বলছো যখন, ঠিক আছে, সন্ধ্যায় আমিও যাব তোমার সঙ্গে। একটু অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো টার্ভ। সভায় পৌঁছে দেখলাম যা আশা করেছিলাম তার চেয়ে অনেক বড় একটি হল। একটি ইলেকট্রিক গাড়ি থেকে সাদা দাড়িওয়ালা সমস্ত প্রফেসররা একে একে নামলেন। উপস্থিত ব্যক্তিদের দেখেই বোঝা যায় যে তারা সবাই বিজ্ঞান জগতের লোক এবং সবাই ভালো শ্রোতা। আসন গ্রহণ করে বুঝলাম গ্যালারি আর হলের একেবারে পিছন দিকে একদল মেডিকেল ছাত্র রয়েছে। সম্ভবত বড় বড় হাসপাতাল থেকে নিয়ম অনুযায়ী তারা সব এসেছে। এই ছাত্রদের মন মেজাজ দেখলাম বেশ হালকা ধরনের। বেশ কয়েকজন আবার সমস্বরে গান ধরেছে। বৃদ্ধ ডক্টর মেলড্রাম তার সুপরিচিত ঢেউ খেলানো অপেরা হ্যাট পরে স্টেজে এলেন। অমনি সব ছেলেরা হইচই করে উঠল। বেত রোগী প্রফেসর ওয়ার্ডলে ধীরে ধীরে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে নিজের আসন গ্রহণ করতে যাবেন, তক্ষুনি সবাই সমবেদনার স্বরে তার পায়ের অবস্থায় উৎকণ্ঠা ব্যক্ত করতে আরম্ভ করল। অপ্রস্তুত হয়ে ওয়ার্ডলে তার আসনে বসে পড়লেন। এরপর সাড়ম্বরে প্রবেশ করলেন আমার সদ্য পরিচিত প্রফেসর চ্যালেঞ্জার। তার কালো দাড়ি দেখার সঙ্গে সঙ্গেই হলের পিছন দিক থেকে সমস্ত ছেলেরা এমন চিৎকার করে সম্বর্ধনা জানালো যে যে তাকে লন্ডনের সবচেয়ে অপ্রিয় ব্যক্তি মনে করে তা ভুল নয়, সেটা প্রমাণিত হয়ে গেল। সামনের দিকে বেশ কয়েকজনের কাছ থেকে সমবেদনার হাসি শোনা গেল। এতে কিন্তু প্রফেসর চ্যালেঞ্জারকে বেশ বিরক্ত দেখালো। ছাত্রদের সংবর্ধনা তার অপছন্দ হয়নি, কিন্তু সামনের দিকের গণ্যমান্য ভদ্রলোকদের এমন হাসি তাকে মোটেই খুশি করেনি। একটা বিরক্তির হাসি হেসে প্রফেসর চ্যালেঞ্জার তার কালো দাড়িতে হাত বুলাতে বুলাতে সামনের সারির দর্শকদেরকে দেখতে লাগলেন। ভাবটা এমন যেন কতগুলো জন্তু জানোয়ার দেখছেন তিনি। হইচই কমে আসতেই সভার সভাপতি রোনাল্ড মারে আর মিস্টার ওয়ার্ল্ডন এগিয়ে এলেন সামনের দিকে। অনুষ্ঠান শুরু হলো।
সভাপতির পরে তার মূল বক্তব্য আরম্ভ করলেন ওয়ার্ল্ডন। প্রফেসর মারের কাছে ক্ষমা প্রার্থনা করে বলছি, বেশিরভাগ ইংরেজের যা দোষ তা তার মধ্যেও রয়েছে, অর্থাৎ এত আস্তে কথা বলেন যে শোনাই যায় না। যেসব মানুষের কোনো বক্তব্য আছে তারা যেন একটু কষ্ট করে তাদের নিজেদের কথা শ্রুতিগোচর হওয়ার দিকে দৃষ্টি দেন। এই বিষয়টাতে তারা কেন যে উদাসীন তা বর্তমান দুনিয়ার এক আশ্চর্য রহস্য। শক্ত বেতো মানুষ ওয়ার্ল্ডন, কণ্ঠ আর স্বভাব দুটোই একটু উগ্র ধরনের, কিন্তু একটা অদ্ভুত ক্ষমতা আছে তার। অন্যের কথা থেকে বাছা বাছা অংশগুলো নিয়ে নিজের ভাষায় সুন্দর করে সাজিয়ে বলতে পারেন তিনি। নীরস বিষয়ও উপভোগ্য হয়ে ওঠে কেবল তার বলার ভঙ্গিতে। তিনি সংক্ষেপে এমন ভাষায় তার বক্তব্য আমাদের সামনে তুলে ধরলেন যে চোখের সামনে জীবন্ত ছবি যেন ভেসে উঠল। এই পৃথিবী কেমন ছিল, ধীরে ধীরে ঠান্ডা হয়ে কুঁচকে গিয়ে কেমন করে পাহাড় পর্বতের সৃষ্টি হলো, কেমন করে জল বাষ্প হলো, বাষ্প থেকে জল হলো, কিন্তু প্রাণীর জন্ম ঠিক কিভাবে হলো তা এড়িয়ে গেলেন কৌশলে। বললেন, যেহেতু সৃষ্টির শুরু থেকে একেবারে প্রাথমিক পর্যায়ের প্রচণ্ড গরমে কোনো প্রাণীরই জীবন্ত থাকা সম্ভব ছিল না, অতএব ধরে নেওয়া যায় যে তারা পরে এসেছে। তবে কি প্রাণের জন্ম হয়েছে পৃথিবী ঠান্ডা হওয়ার সময়েই কোনো অজৈব পদার্থ থেকে? খুবই সম্ভব। বাইরে থেকে উল্কায় চড়ে প্রাণী পৃথিবীতে এসেছে এটা অচিন্তনীয়। এটাও আবার ঠিক যে ল্যাবরেটরিতে আজ পর্যন্ত আমরা কোনো অজৈব পদার্থ থেকে প্রাণ সঞ্চার করতে পারিনি। তবে তখনকার রসায়ন আর পরিবেশ ভিন্ন ছিল, সেই পরিবেশ আর নেই, সেই জন্যই হয়তো আমরা এখনো জীবন তৈরি করতে পারিনি। কিভাবে জীবনের ক্রমবিকাশ হয়েছে তা বলে চললেন বক্তা। আসলে প্রথমে অতি ক্ষুদ্র প্রাণী ছিল, তারপর আরও এগিয়ে সরীসৃপ, মাছ থেকে ক্যাঙ্গারু, ইঁদুর, সেই প্রাণী প্রথম জীবন্ত সন্তান প্রসব করে। অর্থাৎ সব জীবন্ত প্রসবকারী প্রাণীর আদি প্রাণী হলো মাছ। যারা এখানে উপস্থিত আছেন তাদেরও আদি পিতামাতা সেই মাছ। হলের পিছন থেকে একজন ছাত্র চিৎকার করে উঠল, মানি না, মানি না। সমুদ্র শুকিয়ে যাওয়া, চর জেগে ওঠা, তারপর ধরুন কাদার মধ্যে বাস করা প্রাণী, কোনো লেগুনে যে প্রাণীর প্রাচুর্য আমরা দেখতে পাই, সামুদ্রিক প্রাণীর প্রচুর খাদ্যের লোভে কাদায় উঠে আসা, এইসবের ফলেই সামুদ্রিক সব প্রাণীগুলো বৃহদাকার হয়ে ওঠে। কিন্তু আমাদের সৌভাগ্য যে সেই সব বিরাটাকায় প্রাণী যাদের ফসিল উইল্ডেন বা সোলেনহাফেন প্লেটের মধ্যে দেখে এখনো আমাদের বুক শুকিয়ে যায়, তারা মানুষ জন্ম নেওয়ার আগেই পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে গেছে। মানি না। মঞ্চ থেকে একটা স্বর হুঙ্কার ছাড়ল। আগেই দেখা গেছে যে বাধা পেলে কেমন রূঢ় ভাষায় পর্যুদস্ত করতে পারেন মিস্টার ওয়ার্ল্ডন, কিন্তু এবার এমন অস্বাভাবিক জায়গায় বাধা পেয়েছেন যে হঠাৎ করে বলবার কিছুই তিনি খুঁজে পেলেন না। তারপর গলা চড়িয়ে ধীরে ধীরে নিজের কথার পুনরাবৃত্তি করলেন। তারা মানুষ জন্ম নেওয়ার আগেই পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে গেছে। প্রমাণ চাই, প্রমাণ। আবার সেই কণ্ঠ শোনা গেল মঞ্চ থেকে। ওয়ার্ল্ডন মঞ্চে বসা প্রফেসরদের উপর চোখ বুলালেন। চ্যালেঞ্জারের উপর দৃষ্টি পড়তেই তার চোখ আটকে গেল। তার চেয়ারে হেলান দিয়ে বসে আধবোজা চোখে মিটিমিটি হাসছেন প্রফেসর চ্যালেঞ্জার। ওয়ার্ল্ডন বললেন, আচ্ছা, তাহলে আমার বন্ধু প্রফেসর চ্যালেঞ্জার। তারপর কাঁধ ঝাঁকিয়ে আবার নিজের বক্তব্যে ফিরে গেলেন তিনি, যেন প্রফেসর চ্যালেঞ্জারের দেওয়া বাধার পরিপ্রেক্ষিতে এর বেশি কিছু কথা বলার বা গুরুত্ব দেওয়ার দরকার নেই। কিন্তু যতবারই তিনি নতুন করে আরম্ভ করেন প্রতিবারেই হুঙ্কার আসে, জবাব চাই, সেই একই গলা। কয়েকবার চেষ্টা করেও এগুতে পারলেন না বক্তা। এবার ছাত্ররাও যোগ দিল প্রফেসর চ্যালেঞ্জারের সাথে। প্রফেসরের দাড়ি একটু নড়ে উঠলেই
তার মুখ থেকে কোনো শব্দ বের হওয়ার আগেই সব ছেলেরা গর্জন করে ওঠে, জবাব চাই, জবাব চাই। এমন কঠিন পরিস্থিতিতে এর আগে কোনো দিন পড়েননি ওয়ার্ল্ডন। অর্ডার অর্ডার স্যাম ইত্যাদি চিৎকার করে ওয়ার্ল্ডন এবার প্রফেসর চ্যালেঞ্জারের দিকে ঘুরে দাঁড়ালেন। এটা সত্যিই অসহ্য। তার চোখের দৃষ্টিতে যেন আগুন ঝরছে। আপনি এমন অজ্ঞ আর অভদ্রের মতো বারবার বাধা না দিলেই ভালো করবেন মশাই। হলের সব শ্রোতা উত্তেজনা নিয়ে নীরবে বসে আছে। সমস্ত ছাত্রেরা কৌতুকের সাথে স্টেজের উপর এই ঝগড়া উপভোগ করছে। এবার প্রফেসর চ্যালেঞ্জার হাতলের উপর ভর দিয়ে তাঁর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। মিস্টার ওয়ার্ল্ডন, আপনার কথার উত্তরে আমি আপনাকে বলবো যে আপনিও বৈজ্ঞানিক ভিত্তিতে প্রমাণিত নয় এমন সব কথা না বললেই ভালো করবেন। ভীষণ হইচই উঠল এই মন্তব্যে। ইত্যাদি নানা রকম চিৎকার উঠল শ্রোতাদের মধ্যে থেকে। সভাপতি উত্তেজিতভাবে দুহাত নাড়তে নাড়তে উঠে দাঁড়ালেন। চিৎকার করে বলতে চেষ্টা করলেন যে এটা আসলে প্রফেসর চ্যালেঞ্জারের নিজস্ব মতামত, এ নিয়ে পরে আলোচনা হবে। কুর্নিশ করে চ্যালেঞ্জার নিজের চেয়ারে বসে পড়লেন। বক্তা এর পরেও তাঁর বক্তৃতার মাঝে বারবার রক্তচক্ষুতে চাইতে লাগলেন প্রফেসর চ্যালেঞ্জারের দিকে, কিন্তু প্রফেসরের চেহারার কোনো পরিবর্তন নেই। একই রকম হাসি মাখা মুখ নিয়ে তিনি রয়েছেন নিজের আসনে। অবশেষে ওয়ার্ল্ডনের বক্তৃতা শেষ হলো। একটু তাড়াহুড়ো করেই যেন বক্তা তার বক্তৃতা শেষ করলেন বলে মনে হলো। এবার সভাপতির অনুরোধে আবার উঠে দাঁড়ালেন প্রফেসর চ্যালেঞ্জার এবং অত্যন্ত শান্ত ভঙ্গিতে তিনি বলতে শুরু করলেন, ভদ্রমহিলা এবং ভদ্র মহোদয়গণ, মাফ করবেন ভদ্রমহিলা, ভদ্র মহোদয়গণ এবং তরুণ মণ্ডলী, আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। অনিচ্ছাকৃতভাবে দর্শক মণ্ডলীর একটা বিরাট অংশের কথা আমি উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম। শোরগোল আরম্ভ হলো। হট্টগোল একটু থামতেই আবার বলতে শুরু করলেন প্রফেসর। সবার তরফ থেকে মিস্টার ওয়ার্ল্ডনকে তার সুন্দর বর্ণনামূলক এবং কল্পনাপ্রবণ বক্তৃতার জন্য ধন্যবাদ দিতে আমাকে মনোনীত করা হয়েছে। কোনো কোনো বিষয়ে আমি তার সাথে একমত নই, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার পবিত্র দায়িত্ব আমি নেব বলেই আমাদের সভাপতি মনে করেন। আসলে জনপ্রিয় বক্তৃতা শুনতে ভালো লাগে বটে, কিন্তু মিস্টার ওয়ার্ল্ডন, আমি জানি আমার সত্য এবং স্পষ্ট উক্তির জন্য নিশ্চয়ই আপনি আমাকে ক্ষমা করবেন। জনপ্রিয় বক্তৃতাগুলো শুনতে ভালো লাগে বটে, কিন্তু এসব বক্তৃতা স্বভাবতই ভাষা ভাষা হয় এবং শ্রোতাদেরকে বিপথে চালিত করে, বিশেষত বক্তৃতাটা যখন একেবারে অজ্ঞ লোকেদের সামনে দেওয়া হচ্ছে। শ্লেষপূর্ণ এক প্রকার হর্ষধ্বনি উঠল শ্রোতাদের মাঝখান থেকে। জনপ্রিয় বক্তৃতা প্রকৃতিগতভাবেই পরনির্ভরশীল হয়। ওয়ার্ল্ডনের চোখে রাগ যেন ফেটে পড়তে লাগলো। জনপ্রিয়তার জন্য তারা অপরিচিত সহকর্মীদের কৃতকর্মের সুফল ভোগ করে থাকেন। কিন্তু যাক সে কথা, এবার আসল কথায় আসি। লম্বা ভূমিকা শেষ হয়েছে দেখে অনেকক্ষণ হাততালি পড়ল। একজন মৌলিক এবং অনুসন্ধিৎসু বৈজ্ঞানিক হিসেবেই আমি প্রতিবাদ করেছি। মিস্টার ওয়ার্ল্ডন নিজে কোনোদিন প্রাগৈতিহাসিক জীবজন্তু দেখেননি, সেই জন্যই সেসবের অস্তিত্ব থাকবে না এটা ধরে নেওয়া তার খুবই ভুল হবে। সন্ধানের মতো সন্ধান করলে আজও তাদের দেখা পাওয়া যাবে। আমি কেমন করে জানি? আমি জানি, কারণ আমি তাদের গোপন বিচরণ ভূমিতে গিয়ে নিজের চোখে দেখে এসেছি। মিথ্যাবাদী? কেউ কি আমাকে মিথ্যাবাদী বলছেন? একবার উঠে দাঁড়াবেন, তিনি কে? ছাত্রদের মাঝে একজন চশমা পরা নিরীহ গোছের ছোটখাটো মানুষকে ধস্তাধস্তি করতে দেখা গেল। ছাত্রেরাই জোর করে তাকে দাঁড় করিয়ে দিল।
ঠিক আছে, পরের মিটিং এর নিষ্পত্তি হবে। কে কে বলছে কে বলছে কথা? জানতে চাইলেন চ্যালেঞ্জার। আবারও ছাত্রেরা সেই নিরীহ লোকটিকেই তুলে ধরল। ফাজলামি হচ্ছে। আমি যদি নেমে আসি। আসুন না ভাই, আসুন আসুন না। বেশ কিছুক্ষণ হট্টগোল চলল। সভাপতি উঠে দাঁড়িয়ে সঙ্গীত পরিচালকের মতো দুহাত নেড়ে কোনো মতে শান্ত করলেন সবাইকে। সব বড় আবিষ্কারই প্রথমে প্রচন্ড বাধার সম্মুখীন হয়েছে। অসাধারণ সত্য আপনাদের সামনে তুলে ধরা হলেও সত্য মিথ্যা বিচার করার মতো যোগ্যতা আপনাদের নেই। যে মানুষ নিজের জীবন বিপন্ন করে বিজ্ঞানের ক্ষেত্রে নতুন আবিষ্কার করলেন, আপনারা তার দিকে কেবল কাদা ছুঁড়তেই জানেন। গ্যালিলিও, ডারউইন, আমি। এবারে প্রচন্ড হর্ষধ্বনি হেতু থামতে বাধ্য হলেন প্রফেসর। এমনই বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হলো যে কয়েকজন মহিলা বাধ্য হয়ে উঠে সেখান থেকে চলেই গেলেন। এবার দেখা গেল বড়রাও যোগ দিল ছাত্রদের সাথে। সাদা দাড়িওয়ালা একজন উঠে দাঁড়িয়ে মুঠি ঝাঁকালেন প্রফেসর চ্যালেঞ্জারের দিকে। শ্রোতারা উত্তেজনায় একেবারে ফুটন্ত জলের মতো টকবক করতে লাগলো। এক পা সামনে এগিয়ে এসে দুহাত তুলে দাঁড়ালেন প্রফেসর চ্যালেঞ্জার। তার ভঙ্গিতে এমন একটা ব্যক্তিত্ব রয়েছে যে গোলমাল কমে এলো। প্রফেসরের কোনো একটা বিশেষ বক্তব্য আছে বলেই মনে হলো। সেটা কি শোনার জন্য চুপ করলো সবাই। আপনাদের বেশিক্ষণ আটকে রাখবো না আমি। একদল বোকা ছেলে আর বুড়ো যতই চিৎকার করুক না কেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি বিজ্ঞানের একটা নতুন দিগন্ত খুলে দিয়েছি, অথচ আপনারা মানতে রাজি নন। বেশ, ঠিক আছে, আপনাদের মধ্যে থেকেই একজন বা দুজন লোক আসুন। তারা আপনাদের পক্ষ থেকে সেখানে গিয়ে আমার বিবৃতির সত্যতা নির্ধারণ করে আসবেন। যাবেন? তুলনামূলক শারীরতত্ত্বের অধ্যাপক মিস্টার সামারলি এবার দর্শক মণ্ডলীর মাঝ থেকে উঠে দাঁড়ালেন। লম্বা, ছিপছিপে আর একটি কঠিন প্রকৃতির মানুষ তিনি। আপনি কি 2 বছর আগে আমাজনের ধারে আপনার আবিষ্কারের পরিপ্রেক্ষিতেই বলছেন এ কথা? হ্যাঁ। তা কেমন করে হয়? তাহলে আপনি বলতে চান যে ওয়ালেস আর বেটস এর মতো সুবিখ্যাত আর অভিজ্ঞ আবিষ্কারকদের দৃষ্টি এড়িয়ে গেছে এত বিশাল একটা জিনিস? আপনি ভুল করে আমাজনকে টেমস নদী মনে করছেন। আসলে কিন্তু ওই বিশাল এলাকায় যে কোনো অভিজ্ঞ আবিষ্কারকেরই বহু কিছু অজানা থেকে যেতে পারে, এটা ভুলবেন না। টেমস আর আমাজনের তফাৎ আমার ভালো করেই জানা আছে, কিন্তু ঠিক কোথায় গেলে এসব প্রাগ ঐতিহাসিক প্রাণীর দেখা পাওয়া যাবে সেই অবস্থানটা আমাদের বলবেন কি? অবস্থান গোপন রাখার যথেষ্ট কারণ আছে আমার। তবে হ্যাঁ, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হলে সময় মতো সেটা জানাতে আমার আপত্তি নেই। আপনি কি সেই কমিটির পক্ষ থেকে আমার বক্তব্যের সত্যতা পরীক্ষা করে দেখতে যাবেন নাকি? রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি আছি। সবাই চিৎকার করে উল্লাস প্রকাশ করলো। আমি কথা দিচ্ছি, কেমন করে ওখানে পৌঁছতে হবে তা আপনাকে নিশ্চয়ই জানাবো। তবে মিস্টার সামারলি যখন আমার কথার সত্যতা পরীক্ষা করতে যাচ্ছেন, তখন আমি তার সাথে আরো অন্তত একজন সাক্ষী থাকা উচিত বলে মনে করি। দর্শক মণ্ডলীর মাঝে এমন কোন স্বেচ্ছাসেবক আছেন নাকি? এইভাবেই মানুষের জীবনের মহা সুযোগ আসে। গ্ল্যাডিস এইরকমই একটা কিছুর কথা বলেছিল না? সে নিশ্চয়ই চাইতো যে আমি যাই। লাফিয়ে দাঁড়িয়ে উঠলাম। কথা তৈরি নেই, তবু বলতে শুরু করলাম। ডার্ক হেনরি আমার কোটের ঝুল ধরে টানতে লাগলো। ফিসফিস করে বলল, বসে পড়ো মেলন, বোকামি করো না। আমার কয়েক সারি সামনের আরো একজন উঠে দাঁড়ালেন। ছিপছিপে লম্বা গড়ন, লালচে চুল। ডার্ক হেনরিকে পাত্তা দিলাম না বলে বেশ রাগত চোখে চেয়ে রইল। আমি বেশ জোরে চিৎকার করে বললাম, আমি যাব মাননীয় সভাপতি সাহেব, আমি যাব। দর্শকের দিক থেকে কেউ একজন জিজ্ঞাসা করলো, আমি বললাম, এডওয়ার্ড মেলন, আমি একজন সাংবাদিক, তাই আমি নিশ্চয়ই একজন সঠিক সাক্ষী হব।
সভাপতি এবারে আমার প্রতিদ্বন্দ্বীকে নাম জিজ্ঞাসা করলেন। আপনার নাম কি স্যার? সেই লোকটি বলল, আমি লর্ড জন রকস্টন। আমাজনে আমার পূর্ব অভিজ্ঞতা আছে, আর এই বনের অভিযানে আমার দক্ষতাও আছে। শিকারী, খ্যাতনামা পর্যটক আর খেলোয়াড় বলে আপনার নাম জগৎ বিখ্যাত। অন্যদিকে আবার প্রেসের কেউ এই অভিযানে থাকলে ভালোই হয়। আমি প্রস্তাব দিচ্ছি এদের দুজনকেই এই সভার পক্ষ থেকে সামারলির সাথে যেতে দেওয়া হোক। এরা আমার বক্তব্যের সত্যতা সম্বন্ধে রিপোর্ট পেশ করবেন। চ্যালেঞ্জারের এই প্রস্তাব মেনে নেওয়া হলো। সভা শেষ হলো। সভার রিপোর্ট লিখতে এসে আমি এই অভিযানের সভ্য হয়ে গেলাম। মানুষের ভাগ্য যে তাকে কোন সময় কোন দিকে টেনে নিয়ে যায় তা বলা মুশকিল। বাহ, কাহিনী জমে উঠেছে, তাই না? মেলন শেষমেশ এমন একটা সুযোগ পেয়ে গেল যেটা তার সফল হলে শুধু দেশেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে বিখ্যাত হয়ে যাবে সে। কিন্তু প্রফেসর চ্যালেঞ্জারের মাথার ঠিক আছে তো? যে প্রাগৈতিহাসিক প্রাণীরা মানুষের আসার 6 কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে, তাদের তিনি খুঁজে পেয়েছেন দক্ষিণ আমেরিকার গহন জঙ্গলে। কি করে সম্ভব? না, ব্যাপারটা জানতেই হবে। কি বলেন? চলুন আমরা ওনাদের সাথে চুপি চুপি যাই। আমরাও যাব অভিযানে, পরের পর্বে গল্পকথকের শব্দ জাহাজে চড়ে। কি যাবেন তো? আমি তো যাবই, আপনিও চলে আসবেন। কখন? আগামী শনিবার ঠিক দুপুর 2টায়, শনিবারের বারবেলায়। ততক্ষণ ব্যাগপত্র গুছিয়ে রাখুন, বাকি কাজগুলো সেরে রাখুন। কি কি বাকি কাজ? দেখো কাণ্ড, আবার বলে দিতে হবে। কমেন্ট করা, লাইক করা, শেয়ার করা, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেওয়া, তাই না? সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্পকথক।